মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি চুপ্পু। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় বসার পর চুপ্পুর সাথে তার গলায় গলায় খাতির দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। অত্যন্ত ঠান্ডা মাথার এই খেলোয়াড় গত কয়েক মাস ধরে চুপ্পুর অতীত কুকর্ম আর ৮০,০০০ কোটি টাকা ব্যাংক লুটের সব গোপন প্রমাণ একে একে নিজের হাতে তুলে নিয়েছেন। আর সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষক আর সমালোচকদের মুখে এখন একটাই কথা, যে কোনো রাতেই জেলের ভাত জুটতে পারে দুর্নীতিবাজ চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের কি নিদারুণ বদলাই না নিলেন তারেক রহমান? কিভাবে চুপ্পুকে এই ফাঁদে ফেলা হলো, আর তার অতীত ফাইলে কি ভয়ঙ্কর তথ্য আছে যা তাকে জেলের পথে টেনে নিচ্ছে, তার কাহিনী জানলে শিউরে উঠবেন যে কেউ। সাপের বিষ দিয়ে সাপ মারার কৌশলটা তারেক রহমান খুব ভালো করেই জানেন। ক্ষমতায় আসার পর তিনি চালু খেলোয়াড়ের মতো মুচকি হেসে প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছেন সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আটঘাট বেঁধেছেন যা থেকে বের হওয়ার রাস্তা খোলা নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি পিলে চমকানো তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হাসিনার আমলে এস আলম গ্রুপ নামের মাফিয়া চক্র ২৪টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়েছিল। দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নামমাত্র কাগজের ওপর ভিত্তি করে ইসলামী ব্যাংকের ৮১% শেয়ারের মালিক বনে যায় এই চক্র। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় ৮০,০০০ কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়েছিল তারা। আর এই ভয়ঙ্কর ডাকাতির পেছনে প্রধান ঢাল হিসেবে কাজ করেছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জেএমসি বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে তিনি এই লুটপাটে সরাসরি মদত দিয়েছিলেন। তারেক সরকার এখন এসব দুর্নীতির সমস্ত নথিপত্র হাতে নিয়ে চুপ্পুর গলায় শক্ত ফাঁদ পরিয়ে দিয়েছেন। আল্লাহর মাইট যে দুনিয়াতে হয়, এই কথাটি এখন চুপ্পুর জন্য একদম সত্যি হয়ে গেছে। তবে সবার মনেই প্রশ্ন জাগতে পারে, এত বড় দুর্নীতির সাহস চুপ্পু পেলেন কোথা থেকে? কিভাবে একজন মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে এমন হরিলুট আর জিয়া পরিবারের ওপর অত্যাচার করার স্পর্ধা দেখালেন? এর উত্তর খুঁজতে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পেছনের অন্ধকার রাজনীতি ঘাটলে চোখ কপালে ওঠার মতো সব অজানা তথ্য বেরিয়ে আসে। লুটপাটের এই সাহস তিনি একদিনে পাননি। ৬০-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি হন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেন, তখন তাকে পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভেলকিবাজি শুরু হয় ৮০-এর দশকে। ১৯৭৫ সালের রাজনৈতিক পালাবদল এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিরবিদায়ের পর এরশাদ ক্ষমতায় বসেন। তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৯৮৩ সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন তৎকালীন এই যুবলীগ নেতা। দীর্ঘ সময় চাকরি করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান। চুপ্পু বুঝতে পেরেছিলেন ক্ষমতার কাছাকাছি থাকতে হলে তাকে আরও বড় দাবার চাল চালতে হবে। আর সেই দাবার চাল হিসেবেই অবসরের পর তিনি সরাসরি হাসিনার দালালিতে নাম লেখান। বিচারকদের পদ থেকে অবসরে যাওয়ার পর ২০১১ সালে হাসিনার সরকার তাকে দারুণ এক পুরস্কার দেয়। তাকে বসানো হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি ছিল পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি প্রায় ২ বছর ধরে এক সাজানো তদন্ত চালান। সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের এক এক করে নির্দোষ প্রমাণিত করেন। দ্বিতীয় সুবিধাটি ছিল চরম প্রতিহিংসার। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুই রাজনৈতিক মামলায় হাসিনার সরকারের সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর
কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন। তবে উচিত শিক্ষা কাকে বলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন এই দুর্নীতিবাজ। আসল কথা হলো, দুদকে বসে হাসিনার পরিবারকে এই রাজকীয় সেবা দেওয়ার প্রতিদান চুপ্পু ঠিকই পেয়েছিলেন। 2016 সালে যখন তার মেয়াদ শেষ হয়, ততদিনে হাসিনার সরকারের নেক নজর তার উপর বসে গেছে। এরপর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তেলেসমাতি ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, সেই সাথে এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। যখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। সাবেক রাষ্ট্রপতির নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5ই আগস্ট যখন তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। পরবর্তী করণীয় নিয়ে যখন আলোচনা চলছিল, তখন সভার সিদ্ধান্তের মুখে 2টি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে। তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। কিন্তু চুপ্পু বলেন এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় বাগড়া তিনি দিয়েছিলেন আয়নাঘর প্রসঙ্গে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনা প্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘরের প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে বলেন, স্যার, I will take care of it. সেনাপ্রধানের এই চোখ রাঙানিতে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনের সেই লেজ গুটানো চুপ্পুর সামনে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন খোদ তারেক রহমান। পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটি আজ চুপ্পুর জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। এত বড় বড় অপরাধ, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর তিনি যে পার পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক আইনের ধারা 51 দেখিয়ে তিনি বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তারেক সাহেবের নিখুঁত চালে আইনের সব ফাঁকফোকড় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারেক রহমান এখন আইনিভাবে চুপ্পুকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। আর এই হিসাব মেলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন চুপ্পু এবং তার দলের লোকেরা। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে নিজের পকেটে পোড়ার যে চরম অপরাধ তিনি করেছেন, তার উচিত শিক্ষা দেওয়ার জন্য সব দলিল এখন প্রস্তুত। খালেদা জিয়া এবং তারেক রহমানের শাশুড়িকে কাঁদিয়ে ছাড়ার যে বড় ভুল তিনি করেছিলেন, আজ তারই চরম বদলা নিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। এখন সে সবার জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট আর নিরীহ মানুষদের হয়রানি করার হিসাব দিতে তাকে জেলের অন্ধকার প্রকাশতেই যেতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত কড়া ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে বড় শত্রুকেও সহজে শায়েস্তা করা যায়।